শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ, এবার ধ্বংস হবে ইসরায়েল। এদিকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, অথচ দায় চাপানো হচ্ছে হামাসের ওপর। এছাড়া রয়েছে ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আব্রাস ট্যাঙ্ক। সর্বশেষ জানিয়ে দেব, সারা বিশ্বে জাল পাচ্ছেন এরদোয়ান, ধরা পড়বে এবার পশ্চিমারা। ইসরায়েলে হামলা বাড়ানোর কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহর গোষ্ঠীটি। ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এক সিনিয়র কমান্ডার নিহতের জবাবে এই হামলা চালিয়েছিল তারা। একই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেছে, লেবানন ইসরায়েল সীমান্ত জুড়ে হামলার তীব্রতা বাড়ানো হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর। ধীরে ধীরে মধ্যকার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, যা আরও বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার শেষ রাতের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম জোরাইতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার তালেব আবদুল্লাহ ওরফে আবু তালেব সহ 3টি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের 3টি গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের 8 মাসেরও বেশি সংঘাতে নিহত সবচেয়ে সিনিয়র কমান্ডার হলেন আবু তালেব। ইসরায়েলি সেনাবাহিনী তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। লেবাননের সূত্রটি জানিয়েছে, আবু তালেব ছিলেন হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় সীমান্ত উপত্যকার মধ্যাঞ্চলীয় কমান্ডার। তার দফনের আগে দক্ষিণাঞ্চলে হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক উপস্থিত ছিলেন। এই সময় দেওয়া ভাষণে সিনিয়র হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা ও শক্তি এবং অভিযানের সংখ্যা বাড়ানো হবে। তিনি বলেছেন, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে যা ঘটেছে তা নিয়ে শত্রুরা যদি চিৎকার ও গোঙায়, তাহলে তাদের কান্না ও হাহাকারের জন্য প্রস্তুত হতে দিন। লেবাননে একটি গোয়েন্দা সূত্র বলেছে, কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অক্টোবরের পর এটি গোষ্ঠীটির বৃহত্তম রকেট হামলা। এদিকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল, দায় চাপানো হচ্ছে হামাসের ওপর। ইসরায়েলের সম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের দেওয়া গাজায় শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সেটির উপরে জোর দিচ্ছেন, কিন্তু ইসরায়েল এখনও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অগ্রগতি হচ্ছে না। সম্প্রতি নিরাপত্তা পরিষদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। এতে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও তা মেনে না নেওয়ার কথা বলে যাচ্ছেন। আর হামাস বলেছে, তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। গত 27 মে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে স্পষ্টতা ছিল না। এতে বলা হয়েছিল, দুই পক্ষে প্রথমে 6 সপ্তাহের প্রথম ধাপের অস্ত্রবিরতিতে যাবে। এই সময় তারা বন্দি বিনিময় করবে। দ্বিতীয় ধাপে শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। কিন্তু এখানে যদি কোনো অবস্থাতেই ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাই হামাস শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি করে আসছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায় ও ধাপটি স্থায়িত্ব হবে 6 সপ্তাহের। এতে যদি সমঝোতা না হয়, তবে তা সম্প্রসারিত করা হবে। কিন্তু হামাস মনে করছে, এই প্রস্তাব ইসরায়েলকে যুদ্ধ আবার শুরু করার অধিকার দেওয়া হচ্ছে। মধ্যস্থকারীরা বলছেন, হামাস আরও কয়েকটি সংশোধনী দাবি করেছে, তবে সেগুলো খুব ছোটখাটো। সেগুলো সমাধান করতে সমস্যা হবে না, কিন্তু স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলে আসছেন, হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি আরও দাবি করে বলেছেন, তাদের যুদ্ধবিরতির প্রস্তাবে এই যুদ্ধ তাদের লক্ষ্য পূরণের বিষয়টি অনুমোদন করা হয়েছে। এই প্রেক্ষাপটে হামাস মনে করছে, ইসরায়েল কেবল যুদ্ধবিরতির প্রথম অংশটুকু বাস্তবায়ন করবে। এর মাধ্যমে তারা জীবিত নারী, বয়স্ক এবং অসুস্থ পণবন্দীদের মুক্ত করিয়ে আনবে। এসব বন্দি মুক্তি হলেই তারা পূর্ণগতিতে আবারও হামলা চালাবে, এমনকি তখন হামলার গতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল যুক্তরাষ্ট্রের আব্রাস ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াই যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্ররা। কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসছে না ইউক্রেনের। উল্টো যখন ড্রোনের আঘাতে কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত আব্রাস ট্যাঙ্ক।
পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুক্তরাষ্ট্র থেকে আম্ব্রাস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াই একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা নিয়েই মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপর রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিচ্ছেন ন্যাটো দেশগুলো। কিন্তু যুদ্ধে বরাবরই রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা। দুজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি। ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা আম্ব্রাস M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন। কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের কারণে আম্ব্রাসের স্বাভাবিক কার্যক্রম সামলানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউক্রেনকে 31 আম্ব্রাস ট্যাঙ্ক দিতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন দাবি করেছিল রাশিয়ার ফ্রন্টলাইনকে গুড়িয়ে দিতে কোটি ডলারের আম্ব্রাস ট্যাঙ্কের কোনো বিকল্প নেই। কিন্তু তখন থেকেই রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন ও হান্টার কিলার ড্রোন আম্ব্রাস ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত আম্ব্রাস ট্যাঙ্কে ধ্বংস করে এবং শনাক্ত করে ফেলে। 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ইতোমধ্যে রাশিয়ার হামলায় কুপকাত হয়ে গেছে। উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত আম্ব্রাস ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিল রেখেই করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া টুডে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে রুশ বাহিনী আরও একটি আম্ব্রাস ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। অনলাইনের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হয়, কামিকাজের ড্রোন দিয়ে আম্ব্রাস ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ান বাহিনী। এদিকে সারা বিশ্বে জাল পাচ্ছেন এরদোয়ান, ধরা পড়বে পশ্চিমারা। আসছে সপ্তাহগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব বাড়াতে নিজেদের সফরসূচি ঢেলে সাজাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইউরোপীয় বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের প্রভাব খানিকটা কমে এসেছে, ফলে তা পুনরুদ্ধার করতে ইউরোপ থেকে শুরু করে এশিয়া আমেরিকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এরদোয়ান সফর শুরু হবে ইউরোপের দেশ স্পেন ভ্রমণের মাধ্যমে। দেশটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও ন্যাটো সদস্য। এছাড়া ভূমধ্যসাগরীয় স্বার্থ ও গাজা যুদ্ধ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলছে বলে বিশ্লেষকদের মত রয়েছে। স্পেনের পর G7 সামিটে অংশ নিতে ইতালি সফরে যাবেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তর আফ্রিকাতে দুই দেশের যৌথ স্বার্থ নিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউরোপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশ নেবেন এরদোয়ান। থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ওমর জানান, আঙ্কারার নীতি নির্ধারকরা তুরস্কের স্বার্থান্বেষী চোখে গোটা বিশ্বকে দেখছেন। তারা তুরস্কের কূটনৈতিক চারদিকে ছড়িয়ে দিতে চান এবং এশিয়ায় উদীয়মান কোনো শক্তির সঙ্গেই অংশীদারিত্বের সুযোগ হাতছাড়া করতে চান না তারা। সাংহাই সামিটে আজারবাইজানের অর্গানাইজেশন অব টার্কিক স্টেটের সম্মেলনে যোগ দেবেন এরদোয়ান। তুর্কি কর্মকর্তারা কাজাখস্তান ও আজারবাইজানের মতো তুর্কির রাজ্যগুলির মাধ্যমে চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য মধ্য করিডোর বাণিজ্য স্থাপনের দিকে মনোযোগ দিচ্ছেন।